নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকের সাফ কথাতে আলোচনা হবে গুয়াহাটি বর্তমানে আন্তঃরাজ্য পাচার, শুধু আন্তঃরাজ্য নয়, জাতীয়, একেবারে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল সমস্ত লেভেলে যে পাচার চলছে এখানে, সেটার কি শুধুমাত্র একটা ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে গুয়াহাটি, নাকি এই যে পাচার চক্রটা চলছে সেখানে কোথাও গিয়ে সংঘবদ্ধ একটা অপরাধ এই মুহূর্তে জারি রয়েছে রাজ্যের বুকে? এ নিয়ে থাকবে আজকের আমাদের আলোচনা। এবং শুধু এখানে অসম নয়, শুধু এখানে গুয়াহাটি শহর নয়, এখানে জুড়ে যাচ্ছে বেশ কিছু রাজ্য। আমরা যদি একটু ভৌগোলিকভাবে সীমানা দেখি তাহলে পার্শ্ববর্তীতে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এবং যদি আমরা একটু দেশের কথা বলি তাহলে বাংলাদেশ, মায়ানমার তো রয়েছে। সব মিলিয়ে এই চেনটা কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সাম্প্রতিককালে কয়েকটা ঘটনা, একদিকে 50 কোটি টাকার সোনা বাজেয়াপ্ত, প্রায় 38 কেজি ওজনের সোনা ইতিমধ্যেই উদ্ধার হয়েছে গুয়াহাটির বুকে। যদি গত কয়েকদিনের আমি আরো ডেটা দিই, গত বৃহস্পতিবার কামাখ্যা থেকে উদ্ধার হয়েছে 7,37,000 টাকা। রাজগড় থেকে বৃহস্পতিবার একই দিনে উদ্ধার হয়েছে 2,56,000 টাকা। মঙ্গলবার পাঞ্জাবাড়ি, সেখান থেকে উদ্ধার হয়েছে 13 লক্ষ টাকা। 27 জুন জালুকবাড়ির মিলেনিয়াম গার্ডেন আবাসন থেকে উদ্ধার হয়েছে 3,85,000 টাকা। একই সাথে এই যে গুয়াহাটি শহর, এই শহরের বুকে নাকি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় 100 কোটি টাকার জাল নোট। এই সমস্ত জাল নোট কোথা থেকে আসছে, যদিও রাজ্যের বুকে নাকি ছাপানোরও কাজ চলছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে থাকবে আজকের আমাদের আলোচনা। এবং আলোচনাতে আমি একা নই, আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে জুড়ে গেছেন দিব্য ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত কর্নেল। দিব্যবাবু, স্বাগত। কিছুক্ষণের মধ্যেই স্টুডিওতে জুড়ে যাবেন ডক্টর শান্তনু রায়চৌধুরী, প্রফেসর, পান্ডু কলেজ থেকে। এবং আমার সাথে ভার্চুয়ালি জুড়ে গেছেন প্রাক্তন পুলিশ কর্মী, ত্রিপুরা থেকে রয়েছেন নন্দন সরকার। আমি তিনজনকে নিয়েই শুরু করব আজকের আলোচনা। তবে এই মুহূর্তে দুজন যেহেতু এসে গেছেন, আমি একটু দিব্যদাকে দিয়ে শুরু করব। দিব্যবাবু, এই যে ছবিটা আজকে আমরা আলোচনা করছি, রাজ্যের বুকে অত্যন্ত একটা সংবেদনশীল ছবি উঠে আসতে শুরু করেছে, যেখানে পাচার, এতদিন আমরা দেখতাম কি ড্রাগস, নেশার একটা পাচার চলতো, কিন্তু এখন এই যে সোনার যে এই ধরনের কালোবাজারি পাচার চলছে, জাল নোট উদ্ধার হচ্ছে এত এত, শুধুই কি এটা ট্রানজিট, যেটা আমরা বলছি আজকে, ট্রানজিটে পরিণত হয়েছে? কি বলবেন? প্রথমে, গুয়াহাটি হলো উত্তর পূর্বের প্রবেশদ্বার। আর ওই জন্য গুয়াহাটির নিরাপত্তা কেবল উত্তর পূর্বের নিরাপত্তা নয়, গুয়াহাটির নিরাপত্তা আমাদের দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত। সমগ্র ভারতের অর্থনীতি আর জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। আমি ওই জন্য আমি ভাবি যে এই যে সোনা, তারপরে জাল নোট, তারপরে মাদক, এই তিনটি শুধুমাত্র সোনা উদ্ধার নয়, এটি একটি, আমার মনে হয়, সম্ভাবিত একটি সংগঠিত একটা অপরাধের অর্থনীতি। নাইবা আমার লাগে কি এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল গ্যাং, একটা ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল, রাষ্ট্রীয় আর আন্তঃরাষ্ট্রীয় গ্যাং একটা এখানে জড়িত। আর আমি এই জন্য এটা বলছি, কারণ আপনি দেখবে গুয়াহাটির এখন যদি আমরা দেখি তাহলে আসাম আর বিশেষ করে গুয়াহাটি একটা ট্রানজিট হাব। আর এশিয়ান কান্ট্রিজের সঙ্গে যে মালয়েশিয়া, থাইল্যান্ড, বার্মা, আর সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি আশেপাশে বাংলাদেশ আছে, নেপালের থেকেও ড্রাগস আসে, তাহলে আমরা এইটা দেখছি যে গুয়াহাটি একটা ট্রানজিট হাব হয়ে গেছে। আর আমরা যা মিজোরাম আর মণিপুরে দেখছি, ওইখানে কিন্তু অস্ত্র-শস্ত্র আমরা দেখলাম কি অস্ত্র-শস্ত্রও ওইটা ট্রান্সফার হচ্ছে। আমাদের মনে আছে যে কিছু বছর আগে পুরুলিয়াতে একটা আর্মস ড্রপ হয়েছিল। আর সম্ভাব্য যখন আমরা দেখি তখন দেখব যে সোনা, অস্ত্র-শস্ত্র আর সঙ্গে যদি আমি দেখি তাহলে জালি ভারতীয় নোট, ওইটা কিন্তু আমাদের রাষ্ট্রের অর্থনীতির পরে একটা ভাবুকি। আর ওই জন্য আমার লাগে যে আমরা এই একটা ভালো করে ইনভেস্টিগেশন করতে হবে আর দেখতে হবে কি এইগুলো, এই সোনা কোথায় থেকে এসেছিল, কোথায় কোথায় পাঠাও হয়েছিল, আর সঙ্গে সঙ্গে এই জাল নোট যে তৈরি করা হচ্ছে
ওইটা কোনখান থেকে কোথায় তৈরি করা হচ্ছে আর কোথায় যাচ্ছে। একদমই তাই। এবং একদিকে যেরকম জাল নোট রয়েছে তার সাথে সোনাও রয়েছে। আমি একটু নন্দনবাবুর কাছেও যাব। নন্দনবাবু জুড়ে গেছেন আমার সাথে। নন্দনবাবু, বর্তমানে শুধুমাত্র গুয়াহাটিতে এই সমস্যা তেমনটা নয়। আমি যদি ত্রিপুরার অবস্থানটাও দেখি, সেখানেও প্রত্যেকটা দিন কোনো না কোনো প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে হয়তো নেশা জাতীয় সামগ্রী এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর নেশা, ইনজেকশন, সিরিঞ্জ, এই সমস্ত কিছু তো রয়েছে। তার সাথে এই যে সোনা স্মাগলিং শুরু হয়ে গেছে, তার সাথে এই যে জাল নোটের কারবার চলছে, এই সবটা তো একটা নিশ্চয় চেন চলছে, চেন সিস্টেমে কাজগুলো চলছে। ত্রিপুরার অবস্থানটা নন্দনবাবু একটু জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি নন্দনবাবু, বলুন। আপনার ত্রিপুরার যে কথাটা বলেছেন এটা ইকো ইকো হয়ে যাচ্ছে, ইকো। নন্দনবাবু, এই যে সোনা পাচার বা জাল নোটের কারবার অথবা হোক নানা রকমের ড্রাগসের কারবার চলছে, আজকের দিনে গুয়াহাটিতে যখন আমরা দেখছি এত এত ঝুড়ি ঝুড়ি পরিমাণে উদ্ধার হচ্ছে, সেই একই জিনিস কিন্তু ত্রিপুরাতেও চলছে। এবং এই যে চক্রটা, তাদেরকে জিজ্ঞাসাবাদে কিন্তু আরো অনেকগুলো ক্লু উঠে আসছে। সেক্ষেত্রে ত্রিপুরা, সেখানেও চলছে একই রকম ভাবে কার্যকর্ম। কি বলবেন? ত্রিপুরাতে যেটা হচ্ছে আর আসামে যেটা হচ্ছে সেটা ধরুন একই ধরনের ক্রাইম সিন্ডিকেট যারা করে যাচ্ছে। এই যে পোরাস বর্ডার, ত্রিপুরাতে যে বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে এবং আসামের যে বর্ডার আছে মায়ানমারের সঙ্গে, তো সেখানে দুটো দেশেই একটা অস্থির পরিবেশ চলছে। তার সুযোগ নিয়ে এবং যে ডেমোগ্রাফিক যে পরিস্থিতি ত্রিপুরা এবং আসামের, সেখানকার সুযোগ নিয়ে কিন্তু বেশ কিছু ক্রাইম সিন্ডিকেট যাদের জাল বহুদূর বিস্তৃত, অর্থাৎ শক্তিশালী লজিস্টিক্যাল সিস্টেমের মাধ্যমে এরা মায়ানমার এবং আসাম থেকে যোগাযোগ রেখে এদের জাল প্রায় পশ্চিম এশিয়া পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এই যে গাড়িতে করে ধরুন মাদক ধরা পড়ছে বা বিভিন্ন ধরনের যে ফেক কারেন্সি, যেটা ইন্ডিয়ান ফেক কারেন্সি গুলো আসছে, তার সঙ্গে আসামের যারা অপারেটর এই যে ক্রাইম সিন্ডিকেট, তার কোনো ডিফারেন্স নেই। অর্থাৎ একই সিন্ডিকেট। না, নন্দনবাবুর সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নন্দনবাবু যেমনটা বলছিলেন দিব্যবাবু, যে এইটা সবটাই একসাথে জড়িত। মানে আজকে যেটা আসামে হচ্ছে, আজকে সেটা ত্রিপুরাতেও হচ্ছে, হয়তো একটু এদিক সেদিক, কিন্তু হচ্ছে কাজগুলো কিন্তু এগুলো সব জড়িত। আর জড়িত এই জন্য আমি বলছি, আপনি যদি দেখুন গুয়াহাটিতে কি হচ্ছে, যে এই টাকার সঙ্গে ফরেন নোটসের সঙ্গে ধরলো, ওরা ছিল উত্তরপ্রদেশের রেজিস্ট্রেশনের গাড়ি একটা নিয়ে এসছে, অর্থাৎ উত্তরপ্রদেশের লোক। আর তারপরে এই সোনা যে ছিল ওইটা মহারাষ্ট্রের লোক, তার মানে বাইরে থেকে। তো এইটা দেখাচ্ছে কি একটা ন্যাশনাল নেক্সাস একটা হয়েছে, একটা গ্যাং আছে যা উত্তরপ্রদেশ হোক বা মহারাষ্ট্র হোক বিভিন্ন প্রান্তের থেকে এসে গুয়াহাটিতে এসছে। আর গুয়াহাটিতে হচ্ছে কি এটা একটা ট্রানজিট পয়েন্ট হয়ে গেছে। কেন, মানে গুয়াহাটিটাকে কেন বেছে নিচ্ছে? মানে উত্তরপ্রদেশের যে যোগাযোগ এখন অনেকটা এগিয়ে গেছে, সেটাই কি ওদের জন্য সুবিধা? হ্যাঁ, এটা একটা সুবিধা হয়ে গেছে। কারণ এই জন্য সুবিধা হয়েছে, এখন আপনি দেখুন, আমি যদি দিল্লি যেতে চাই, এখান থেকে রাজধানীতে যেতে পারি, তারপরে রাজধানী এক্সপ্রেস যাব, আমি একদিনের ভিতরে দিল্লি পেয়ে যাব। তারপরে এরোপ্লেন আছে, তারপরে এখন রোড ট্রান্সপোর্ট অত ভালো হয়ে গেছে যে আপনি দেখুন এই উত্তরপ্রদেশ রেজিস্ট্রেশন গাড়ি একটা এইখানে গুয়াহাটিতে এসছে, আর এই গাড়ি থেকে আপনি অত জাল নোট আমরা পেলাম। সঙ্গে সঙ্গে আরেকটা হচ্ছে, আমাদের যখন এই অ্যাক্ট ইস্ট, লুক ইস্ট আর তারপরে অ্যাক্ট ইস্ট পলিসি একটা হয়েছে, তখন আমরা দেখছি যে মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, এইখান থেকে অনেক লোক এখানে আসছে। আর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম কি মণিপুরে এখন অশান্ত এখন পরিস্থিতি একটা হয়েছে। গতিকে মণিপুর আর মিজোরাম থেকে অনেক বর্ডার ক্রস করে এখানে এসে যায়। আর যখন বর্ডার ক্রস করে ওরা সঙ্গে ড্রাগস নিয়ে আসে। কারণ আপনি সেক্ষেত্রে দিব্যবাবু, এই যে বর্ডার পার হওয়ার সময় ড্রাগস নিয়ে ঢুকছে, তাহলে সীমান্তের নিরাপত্তাটা কতটা রয়েছে? না, ওইটাই আমি ওইটাই বলছি যে সীমান্ত নিরাপত্তা আমি ভাবি
যে আর একটু শক্তিশালী করতে হবে, কারণ এখন আধুনিক যুগ। আর আমার ওই জন্য আমি ভাবি যে এইখানে এআই প্রযুক্তির ব্যবহার করা উচিত, এখন ড্রোনসের ব্যবহার করা উচিত, আর সঙ্গে সঙ্গে আমাদের বর্ডারে ইলেকট্রিফাইড ফেন্সিং, আর বিশেষ করে ফেন্সিং আর কিছু সেন্সিটিভ এরিয়াতে ইলেকট্রিফাইড ফেন্সিং করা উচিত। আর এখন একটা খালি বিএসএফ দ্বারা এটা হবে না, ওই জন্য আমি ভাবি, আমি এটা রিকমেন্ড করব যে একটা মাল্টি টাস্কিং ফোর্স একটা হওয়া উচিত ওইখানে। সাইবার অ্যাক্টিভিটিস, কারণ আমরা যদি সাইবার দেখুন, অনেক জিনিস আমরা দেখছি কি সাইবারের অপরাধ হচ্ছে, আর ম্যাক্সিমাম যে কমিউনিকেশন হচ্ছে সাইবারগুলো, ক্রাইমগুলো হচ্ছে, ওগুলো আমরা দেখলাম কি মিয়ানমার থেকে এগুলো হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে। তো ওই জন্য আমি ভাবি যে একটা মাল্টি টাস্ক ফোর্স একটা করা উচিত, যা বর্ডারে নিয়ন্ত্রণ করবে, আর সঙ্গে সঙ্গে আমাদের একটা হেডকোয়ার্টার্স, একটা দিল্লিতে একটা হেডকোয়ার্টার থাকবে, গুয়াহাটিতে একটা হেডকোয়ার্টার থাকবে, আর বিশেষ করে উত্তর পূর্বের উপরে ধ্যান দেবে। উত্তর পূর্বের উপরে এই জন্য ধ্যান দেওয়া উচিত কারণ আমরা দেখলাম যে মিয়ানমার আর বাংলাদেশে এখন সবাই জানে কি পরিস্থিতি কি হচ্ছে। বাংলাদেশে যা মৌলবাদী শক্তিগুলো আছে, ওরাও কিন্তু আমরা দেখলাম কি বর্ডার থেকে ওরা ক্রস করার জন্য চেষ্টা করছে। আর যখন আমরা দেখি যে আমাদের স্লিপার সেল কিছু, বিশেষ করে আসামের বর্ডার ডিস্ট্রিক্টসগুলো গোয়ালপাড়া বা ধুবড়িতে আছে, আর এই স্লিপার সেলস হয়তো আমার লাগে কি এইগুলো ড্রাগসের ট্রাফিকিং করছে, আর সঙ্গে সঙ্গে যে ফরেন কারেন্সি এগুলোর কিন্তু চাপা করছে, তাহলে আমাদের ভারতের অর্থনীতির উপরে একটা প্রভাব পড়বে। বেশ, আমার নন্দনবাবুর কাছে আরো একবার যাবো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নন্দনবাবু, যেমনটা আপনি বলছিলেন শুনবো, এবং ঠিক তার পাশাপাশি আপনি যেহেতু পুলিশের লোক, এই ঘটনাগুলোকে কিভাবে দেখছেন? যে পুলিশের কি সাফল্য, নাকি এই যে চোরাচালান সেটা বেড়ে গেছে বর্তমানে প্রচুর পরিমাণে? ম্যাডাম, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি নন্দনবাবু। এখন যেটা ধরা পড়ছে ত্রিপুরায়, সেটা হলো একটা মানে ড্রপ ইন দি ওশান, অর্থাৎ যে পরিমাণ মাদকদ্রব্য পাচার হচ্ছে, বা এখানে যে পরিমাণ মাদকদ্রব্য আসছে, বা এখান থেকে যে পরিমাণ গাঁজা বহিরাজ্যে পাচার হচ্ছে, সেটা কিন্তু একটা সিন্ধুতে বিন্দুবৎ। পাশে যে বাংলাদেশ, সেখানে একটা অস্থির পরিবেশ, সেখানে ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী বেশ কিছু মৌলবাদী শক্তি তার সঙ্গে যুক্ত হয়েছে, বাংলাদেশের নিজস্ব যে সামরিক যারা বাহিনী এবং তার সঙ্গে বিজিবি। তো এই যেন পরিস্থিতিতে বিভিন্ন পোরাস বর্ডার এবং তার সঙ্গে মিলিয়ে ভারতবর্ষের কিছু বিতর্গত যে যারা দালালরা বা গদ্দার যারা আছে, তাদের সঙ্গে মিলিয়ে মূল উদ্দেশ্য কিন্তু অনেক গভীরে। এমনিতে দেখলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা স্মাগলিং হচ্ছে, জাল নোট আসছে, তার পেছনে কিন্তু উদ্দেশ্য হলো এন্টায়ার নর্থ ইস্টকে একটা অস্থির করে এখানে ভারতবর্ষের যে অর্থনীতি সেটাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে এখানে একটা ইউনিফাইড একটা অন্য কোন ধর্মভিত্তিক কান্ট্রি তৈরি করার দীর্ঘদিনের পরিকল্পনা আছে, এবং তার একটা অংশ হিসাবে কিন্তু এই স্মাগলিং, জাল নোট, ড্রাগ ট্রাফিকিং, অস্ত্র আমদানি এবং এই কাজগুলো কিন্তু একটা কনসার্টেড ওয়েতে করে যাচ্ছে। সেখানকার পুলিশ বা আমাদের যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি গুলো আছে, তারা যে টের পাচ্ছে না তা নয়, কিন্তু সেটা এই ভৌগোলিক দুর্গমতার কারণে বা বিভিন্ন ভাবে বর্ডার অনেকটা জায়গাতেই খোলা থাকাতে হয়তো সেরকম এফেক্টিভ কোনো কিছু এখনো করতে পারছে না। তো আমি মনে করি যে ইমিডিয়েটলি বর্ডারে একটা বিএসএফ এর ট্যাঙ্ক বাড়ানো দরকার, বিএসএফ এর যারা করাপ্ট অফিসার আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার, সেকেন্ড লাইন অফ ডিফেন্স করা দরকার। প্রত্যেকটা স্টেটের যে স্টেট আর্ম পুলিশ আছে ওদের দিয়ে একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স তৈরি করা দরকার, এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স, স্টেট ইন্টেলিজেন্সকে আরো অনেক সক্রিয় করা উচিত, যাতে এদের রুট কজটা কোথায়, কোথা থেকে জিনিসগুলো আসছে, কোন কোন সিন্ডিকেট গুলো জড়িত। কারণ এই সিন্ডিকেট গুলো শুধু ত্রিপুরার নয়, এটা জাল জড়িয়ে আছে আসাম, নর্থ ইস্ট হয়ে পুরো পশ্চিম এশিয়া, এবং তার সঙ্গে মদত দিচ্ছে বিভিন্ন বিদেশি শক্তি,
যারা চাইছে ভারতবর্ষের এই নর্থ ইস্টকে টার্গেট করে এটাকে আলাদা করে দিতে। তো নন্দনবাবু, সেটা আমার এখানে একটা প্রশ্ন, এই যে পুলিশ উদ্ধার করছে, বাজেয়াপ্ত করছে এবং সঙ্গে দু চারটে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে চুনোপুটি আটকও হয়ে যাচ্ছে, কিন্তু যদি আমরা দেখি যে তারা কিন্তু হয়তো পাচারের কাজে ব্যবহৃত, তারা অনেক সময় মহিলাদেরকে টার্গেট করা হচ্ছে, কিন্তু একেবারে রুটটা মানে এর পেছনে যে মাথাগুলো আছে তাদেরকে ধরতে কেন ব্যর্থ হচ্ছে পুলিশ? একদম ঠিক বলেছেন ম্যাডাম, কারণ এই যে লো ওয়েজ, এই যে হেভি ট্রাস্টি যারা ডেলিভারি বয় আছে বা ডেলিভারি ওমেন আছে যারা, যাদের মাধ্যমে জিনিসগুলো পাচার হচ্ছে, তো সেটা নিয়ে পুলিশ কি করছে, এদের অ্যারেস্ট করছে এবং এদের অ্যারেস্ট করে নার্কোটিক ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্টে বা FICN যেটা ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটে যদি পায় ওই কনসার্ন সেকশনে বিএনএস এর এটাকে মামলা করে দিচ্ছে। কিন্তু এটা ইনভেস্টিগেশন করে দেখছে না এদের ফাইন্যান্স কে করেছে, এদের পিছনে কারা কারা আছে, কোন সিন্ডিকেট গুলো কাজ করছে, এবং যে ইন্টারস্টেট পুলিশ কোঅর্ডিনেশন যেটা আছে, যে আশপাশের যে স্টেট গুলোর যে পিরিয়ডিক্যাল মিটিং, যে এই ধরনের জিনিসগুলো শেয়ার করা, যে কারা কারা আছে, ইনভেস্টিগেশনে কি বেরিয়ে এসছে সেগুলো শেয়ার করা, সেরকম ইন্টারস্টেট যে ইন্টেলিজেন্স যে মিটিং গুলো, কোঅর্ডিনেশন মিটিং গুলো কিন্তু ঠিক মতো হচ্ছে না। তার ফলে স্টেট টু স্টেট আলাদা আলাদা অ্যাকশন হচ্ছে, কিন্তু মূল যে গ্যাং আছে তাদের কিন্তু অস্তিত্ব ধরা পড়ছে না। কিন্তু এটা একটা বিরাট ধরনের অর্গানাইজ গ্যাং, যাদের ইন্টার কান্ট্রি ইন্টার স্টেট রেমিফিকেশন আছে, যাদের ভিতরে ফরেন পাওয়ার আছে, 100% ফরেন পাওয়ার, এটাই কিন্তু ম্যাক্সিমাম ফাইন্যান্স গুলো করে যাচ্ছে। তো এইগুলো তদন্ত করতে গেলে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি গুলো এগিয়ে আসতে হবে। ম্যাক্সিমাম ইনভেস্টিগেশন গুলো যখন বড় ধরনের ধরা পড়ে তখন এটা NIA কে জানাতে হবে। NIA কে জানালে NIA তার নিজস্ব মেকানিজম আছে, ওরা এইভাবে তদন্ত করতে হবে। একই সঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বিভিন্ন ধরনের যারা লিড ইন্টেলিজেন্স এজেন্সি আছে। নন্দনবাবু, আমি একটু আরেকবার ইন্টারাপ্ট করছি। এই যে আইনের কথা আপনি বলছেন যে কি কি করণীয় রয়েছে আপনি তুলে ধরছেন আজকে, কিন্তু এমনও অনেক সময় আমরা দেখছি কি আমরা খবর করতে গিয়ে ধরা পড়ছে যে আইনের যারা রক্ষক তারাই হয়তো অনেক সময় ভক্ষকের ভূমিকা পালন করছেন। সেক্ষেত্রেও তো একটা কোথাও গিয়ে হয়তো করাপশন ঢুকে যাওয়াতেই কি এগুলো আরো বৃদ্ধি পাচ্ছে? 100 বার ম্যাডাম, এখানে ধরুন এই যে যেমন ড্রাগের কথা বলছি, ড্রাগ যখন রেডি করে আসছে কিছুদিন আগে বিরাট একটা কনসাইনমেন্ট ধরা পড়েছে। তো এইগুলো তো চূড়াই বাড়ি হয়ে এসছে, মাঝখানে অনেকগুলো স্টেশন আছে, সেই স্টেশনে ধরা না পড়ে এখানে ধরা পড়েছে। মানে তাতে বোঝা গেছে কি যে বিভিন্ন থানা, বিভিন্ন পুলিশ অফিসাররা, বিভিন্ন আদার ইন্টেলিজেন্স এজেন্সিরা অনেক অনেক করাপ্ট অফিসার এটার মধ্যে জড়িয়ে আছে, কারণ এটার মধ্যে অনেক টাকার ব্যাপার আছে। তো এই লোক সামলাতে পারছে না। আমি কয়েকদিন আগে মানে বলেছিলাম যে কোনো একটা নিউজ চ্যানেলে, যে সমস্ত পুলিশ অফিসার আছে বা যাদের যাদের হাতে ক্ষমতা আছে ল এনফোর্সমেন্টের, সেটা পুলিশ হোক, সেটা কাস্টমস হোক, সেটা GST হোক, বা যে কোনো ধরনের ল এনফোর্সমেন্ট এজেন্সি হোক, সেন্ট্রাল স্টেট, এদের যে অ্যানুয়াল প্রপার্টি রিটার্ন এবং এদের এর বিরুদ্ধে ইন্টারনাল ভিজিলেন্স রাখা, যাতে এদের কোনো ধরনের ডিসপ্রপোর্শনেট অ্যাসেট আছে কিনা, এরকম কয়েকজনকে ধরে যদি কড়া পানিশমেন্ট দেওয়া যায় তাহলে কিন্তু এই যে জিনিসটা অনেকটাই রুখা যাবে। কারণ স্রষ্টেতে ভূত না থাকলে এত ধরনের রমরমা হতে পারে না। বিভিন্ন ধরনের লো পেইং পুলিশ অফিসার বা অন্যান্য অফিসারদের বাড়িতে 5 তলা বিল্ডিং উঠে যাচ্ছে, সেই টাকাটা আসছে কোত্থেকে, সেটা তদন্ত কেন হচ্ছে না? যেখানে আসছে না, আমার ক্ষেত্রে আরো প্রশ্ন উঠে আসছে যে এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এত এত টাকা, এত এত সোনা, এত এত স্মাগলিং, সেগুলো যাচ্ছে কোথায়? আমি আসবো এই আমি নন্দনবাবু একটু থামাবো। এই মুহূর্তে আমার সাথে জুড়ে গেছেন স্টুডিওতে ডক্টর শান্তনু রায়চৌধুরী, প্রফেসর পান্টু কলেজ থেকে। শান্তনুবাবু, স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনা চলছে অনেকক্ষণ ধরে এই যে গুয়াহাটি শহর, শুধু গুয়াহাটি না, যদি দেখি পুরো উত্তর পূর্বটাই এই মুহূর্তে নানান রকমের যেন একটা পাচার চলছে, চক্র চলছে। কখনো ড্রাগস, কখনো টাকা, জাল নোট, কখনো সোনা দানা, নানান রকমের স্মাগলিং চলছে। তো এক্ষেত্রে কি মনে হয় যে কেন বারবার টার্গেট হচ্ছে উত্তর পূর্ব? তার কি ভৌগোলিক অবস্থানটার জন্য? না, অবশ্যই ভৌগোলিক অবস্থানের জন্য। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই নর্থ ইস্ট অঞ্চলটা চারদিক থেকে বিদেশি রাষ্ট্রে ঘেরা, এবং এখানের বর্ডারও অতটা সিকিউরড বর্ডার নয়, যার জন্য মায়ানমার থেকে চোরাচালান চলছে, বাংলাদেশ থেকে চোরাচালান চলছে, আর এই চোরাচালানের অন্যতম ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে গুয়াহাটি। এখন যে কথাগুলো আলোচনা করছেন যে জাল নোট, সোনা, এছাড়াও আপনারা দেখুন যে কিছুদিন আগে
গোপীনাথ বরদলৈ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর। বিমানবন্দর থেকে দুজন বাংলাদেশি নাগরিক তারা ভারতীয় নাম নিয়ে মুম্বাই যাচ্ছিলেন, সেটাও ধরা পড়েছে। তার মানে এখানে শুধু এই খালি টাকা পয়সা সোনা দানা এসব নয়, ড্রাগস মানুষও ধরা নয়, পড়ছে। মানুষও ধরা ঠিক, পড়ছে, ঠিক। কারণ এটা একটা খুব ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে, আর এটা আমাদের সবার জন্য খুব চিন্তার বিষয়। এবং আজকে ত্রিপুরা থেকে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্মী নন্দন বাবু, তিনিও কিন্তু এই একই কথাই বলছেন যে আজকে গোটা উত্তর পূর্বাঞ্চলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভৌগোলিকভাবে। আমরা যদি উত্তর পূর্বাঞ্চল থেকে একটু গিয়ে দেখি তাহলে চিকেন নেক, দিব্যবাবু আরো ভালোভাবে জানবে যে চিকেন নেকটা কতটা সেনসিটিভ আমাদের জন্য। চায়না রয়েছে, বাংলাদেশ রয়েছে, মায়ানমার রয়েছে, ভারত তো রয়েছে, আর এই একটা জায়গাতে কেটে দিলে কিন্তু ভারতের একটা বিরাট বড় প্রবলেম। ওইটা একটা, কারণ আপনি যদি দেখেন চিকেন নেকটা মাত্র 22 কিলোমিটার, আর যদি ওইটা বিচ্ছিন্ন করে দেয় তাহলে পুরো উত্তর পূর্বাঞ্চল এক আলাদা হয়ে যাবে। আর আমরা যা দেখছি যে এই ড্রাগসের কথা হোক বা এই ফেক কারেন্সি নোটসের, ওইটা আমার মনে হয় কি এইখানে বাইরের কিছু শক্তি আছে, আর বিশেষ করে আমার লাগে কি এইখানে চায়না ইনভলভ আছে। কারণ চায়না এটা চাচ্ছে কি ভারতকে অস্থির করে কেমন করে রাখতে পারে, এক নম্বর। সঙ্গে সঙ্গে আমরা দেখলাম কি বাংলাদেশে যে এই মৌলবাদী একটা শক্তি আছে, ওরা চাচ্ছে কি এইখানে বিশেষ করে নর্থ ইস্ট আর উত্তর পূর্বাঞ্চল আর আসামে একটু অস্থিরতা একটা করার জন্য। আর এর সঙ্গে আমরা দেখলাম যে যখন আমরা দেখি যে ড্রাগসের কথা হয়, ড্রাগসগুলো তো বাইরের থেকেই আসে, বাইরের থেকে, অর্থাৎ এগুলো আসে মিয়ানমার বা মিয়ানমার থেকে, ম্যাক্সিমাম মিয়ানমার থেকে আসে, মিয়ানমার থেকে মিজোরাম, রুটটা হলো মিজোরাম থেকে, মিজোরাম নালে মণিপুর দিয়ে আসাম আসে, আর গুয়াহাটিটা হয়ে গেছে ট্রানজিট পয়েন্ট। এবং এরপরে কোন দিকে যাচ্ছে তাহলে কি মধ্যপ্রাচ্য হয়ে দুবাই টার্গেট কি সেটাই? না, টার্গেট এইটাই হচ্ছে কি গুয়াহাটি পর্যন্ত আসে, আর গুয়াহাটি থেকে এরা তিনটে জায়গায় ম্যাক্সিমাম, ওইটা হলো মুম্বাই, সেকেন্ড হলো কলকাতা, আর থার্ড হলো কাঠমান্ডু, মানে মেট্রো শহর। হ্যাঁ, মেট্রো শহর, আর থার্ড আর নালে কাঠমান্ডু। কারণ কাঠমান্ডুর থেকে ওই ড্রাগসগুলো যায় তারপরে দুবাই, আর দুবাই থেকে ওইগুলো যায় ইউএসএ, আমেরিকা যায়, আর ইউরোপ যায়। গতিকে আমাদের আমরা যে উদ্ধার হয়েছে সেখানে ইউএইও অবধি লেখা আছে, তার মানে এখানে কি তার মানে পরিষ্কার। হ্যাঁ, ওইটাই এখন, কারণ আমরা যখন গুড়ি পর্যন্ত না যাই তাহলে আমরা কিন্তু জানবো না কি হচ্ছে। কারণ আমরা এখন যা হচ্ছে ওইটা দেখছি যে আমরা কুরিয়ার বা এজেন্টসকে ধরেছি, কিন্তু একটা ইনভেস্টিগেশনের দরকার কি কোথায় থেকে আসলো, কাকে ডেলিভার করা ছিল, এইগুলো যখন আমি গুড়ি পর্যন্ত আমরা যাব তখন। আর এর জন্য আমি ভাবি যে এই ফাইন্যান্সিয়াল ট্রেল একটা দেখা উচিত। আর আজকে যে প্রযুক্তি আছে, ব্যাংকিং নর্মস আছে, কারণ অত টাকা পয়সা এগুলো কোথায় থেকে আসছে আর কোথায় যাচ্ছে, ওইগুলো কিন্তু আমি ভাবি যে একটা ফাইন্যান্সিয়াল ট্রেল একটা, আর ফাইন্যান্সিয়াল একটা টাস্ক ফোর্স ক্রিয়েট করে এগুলো ট্রেলটা করা উচিত। সঙ্গে সঙ্গে আমি ভাবি যে আমাদের বর্ডারে যে ইন্টেলিজেন্স আছে, বিশেষ করে বিএসএফ এর সঙ্গে আমি ভাবি যে ইন্টেলিজেন্স ব্যুরো আর এনআইএ এদেরকেও জড়িত করা উচিত। কারণ এখন খালি বর্ডার প্রোটেকশনটা খালি মানে এইটা নয় কি আমাদের বর্ডারে আশেপাশে কি হচ্ছে, এটা হচ্ছে কি ড্রাগসের ট্রাফিকিংটা কেমন করে হচ্ছে, ওইটা কিন্তু ইনভেস্টিগেট করার দরকার। আর এর সঙ্গে আমি ভাবি যে আমরা টেকনোলজি ব্যবহার করতেই হবে, টেকনোলজি এআই করতে হবে, সিসিটিভি, ওইটা সিসিটিভির অত প্রয়োজন এখন ওইটা আছে। আর ফলো দ্য মানি, এটা একটা পলিসি, মানি ট্রেলটার কথা, এইটা কিন্তু আমরা দেখতেই হবে। আর এর সঙ্গে আমরা একটু ইনসেন্টিভাইজ করতে হবে যে উইটনেস প্রোটেকশন একটা আইন আনতে হবে, তাহলে উইটনেসকে আমরা যাতে প্রোটেকশন দিতে পারি আর ডিসক্লোজার করতে পারে, তো ওইটা আমি ভাবি ভীষণ প্রয়োজনীয়। আর এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস লাস্টে আমি এটা বলতে চাই যে পাবলিক অ্যাওয়ারনেসটা করার একটা দরকার হয়ে পড়েছে এখন।
বেশ, পাবলিক অ্যাওয়ারনেস বলতে অনেক কিছু কথা আসছে, কারণ সামনে আমরা অম্বুবাচী পার করেছি, সেখানেও একটা ডাকাত চক্র ধরা পড়েছে। আসবো আমি আলোচনাতে। এখানে আমরা কি কথা হচ্ছিল না, মানুষের এবার সচেতনতা। এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম, জানছিলাম যে কোথা থেকে আসছে, কিভাবে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। আমি একটু শান্তনু বাবুর কাছে যাব। শান্তনু বাবু, এই ট্রেনটা আজকের নতুন নয়, যেটা আমরা দেখতে পাচ্ছি চলছে বহুদিন ধরে হয়ে আসছে। বহুদিন ধরে চলছে। হ্যাঁ, এবং এই মুহূর্তে কি করণীয় বলে মনে হয়? দেখুন, আমি নিজে 1990 থেকে ড্রাগস বিরোধী অভিযানের সাথে জড়িত। তখন আমি ছাত্র ছিলাম। সেই সময় নর্থ ইস্টে প্রথম ড্রাগস এসেছিল এবং আমরা তখন একটা টিম হিসেবে কাজ করেছিলাম। সেখানে কিন্তু আমরা একটা যুব মানুষে একটা সচেতনতা আনার চেষ্টা করেছিলাম। তো এইটা খুবই দরকার যে ড্রাগসের অপকারিতা সম্বন্ধে এই গত 26শে জুনও আন্তর্রাষ্ট্রীয় ড্রাগ বিরোধী দিবস পালন করা হলো এবং আমরাও পালন করেছি। গুয়াহাটিতে পাণ্ডু কলেজের উপরে দায়িত্ব ছিল, আমরা সেটা খুব ভালোভাবে পালন করলাম। আর ভ্যালিডিক্টরিটা আমাদের হলো 30 তারিখে। আমরা তো চেষ্টা করছি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে, এবং আমাদের যে অ্যাডপ্টেড ভিলেজ আছে সেখানে আমরা কাজ করছি। শুধু একটা কলেজ নয়, সমস্ত স্কুল কলেজগুলোতে এটা একটা এজেন্ডাই আমাদের, আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের যতটা রিসোর্স, তার থেকে কিন্তু ভয়াবহভাবে ড্রাগস যারা সেবন করছে, ড্রাগস যারা নিচ্ছে, তাদের সংখ্যাটা কিন্তু ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। এটা একটা খুব কনসার্নের ব্যাপার। কারণ আমি যেই অঞ্চলে থাকতাম, পাণ্ডু অঞ্চলে আমরা দেখতাম যে প্রচণ্ড ড্রাগসের ব্যাপার চলছে। একবার একটা অডিটোরিয়ামের পেছন দিকে আমরা ছোট একদম পাতলা পাতলা সিরিঞ্জ আমরা প্রচুর পরিমাণে উদ্ধার করলাম। দেখলাম যে ওখানে রেল লাইনের পাশে বসে রেগুলার ড্রাগস নিচ্ছে ছেলেরা। তারপরে সেটা থানাতে জানানো হলো, থানার থেকে কয়েকদিন টহলদারি করলো, কিন্তু এক জায়গাতে বন্ধ করলে পরে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে। আর এখানে পিআর গ্রুপটা দারুণভাবে কাজ করে, আর পেডলাররা তো চেষ্টাই করে নতুন নতুন গ্রাহক জোগাড় করার জন্য। আর ড্রাগসের ব্যাপারটা যে একটা তো চাহিদা সৃষ্টি হয়েছে বলেই বিজনেসটা চলছে। আমরা দেখেছি যে বড় বড় ইনস্টিটিউটের হোস্টেলগুলোতে কিভাবে চলছে, বা একটু ঝুপড়িগুলোর মধ্যে কিভাবে চলছে। এখানে কিন্তু মোটামুটি একটা সচেতনতা গড়ে তোলাটা খুব দরকার। আর যে কথাটা হচ্ছিল যে সবাইকে সচেতন হতে হবে, খালি একাংশ নাগরিক সচেতন হলে পরে হবে না, এটা ব্যাপকভাবে সচেতন হতে হবে। শান্তনুবাবু, আরেকটা বিষয়, এই যে আমরা দুদিন আগেই দেখলাম যে গুয়াহাটির বুকে একেবারে মালিগাঁও আদাবাড়ি সম্ভবত একটি হোটেল থেকে 6 জনকে ডাকাত উদ্ধার করা হলো। সেই 6 জন ডাকাতও নাকি একটা বিরাট বড় স্ক্যাম চালাচ্ছিল, যারা টার্গেট করছিল শুধুমাত্র রেল যাত্রীদের। এবং এই যে পাচারগুলো হচ্ছে, সেটাও যদি আমরা দেখি কোথাও গিয়ে রেলের মধ্যেই হচ্ছে, তাহলে কি রেল বিষয়টা খুব ইজি হয়ে গেছে এখন মানুষের হ্যাঁ, কাছে? না, নিশ্চয়ই। রেলের আমাদের এখানে নর্থ ইস্টে ম্যাক্সিমাম স্টেশনে কিন্তু তেমন সুরক্ষা নেই এবং ওপেন, যে কেউ যখন তখন এসে রেলে চড়তে পারে। ঠিক তেমনভাবে স্ক্যানিংয়েরও ব্যবস্থা নেই। আর এই ব্যাপারগুলো কিন্তু যারা পাচার করছে তাদেরকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ এনে দিচ্ছে। আর এই ব্যাপারটাকে খুব একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখলে চলবে না। এগুলো হচ্ছে কি সব জড়িত, সোনা পাচার, ড্রাগস পাচার, মানব পাচার, জাল টাকার নোট, এগুলো একটা দারুণ নেটওয়ার্কের মধ্যে দিয়ে চলছে। আর এই যে গুয়াহাটির বুকেই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গাতে জাল নোট ছাপানো হচ্ছে, আর সেটা কারোর কাছে খবর নেই। এটা কি আদৌ সম্ভব? মানে পুলিশ জানে না? আমাদের তো ইন্টেলিজেন্স একটা আছেই, এবং তারা তো দিনে রাতে কাজ করেই যাচ্ছে। কিছু খবর হয়তো থাকে, কিছু খবর থাকাটা হয়তো সম্ভব নয়। একদম পাহাড়ের উপরে যদি মেশিন বানিয়ে কম্পিউটারে প্রিন্ট করতে থাকে, সেখানে হয়তো পট করে ইন্টেলিজেন্স গিয়ে পৌঁছতে পারে না। এরকম রিমোট জায়গা তো আমাদের প্রচুর রয়েছে, কিন্তু মোটামুটি কিছু তো খবর থাকে, এবং ইনপুটগুলো তো তেমনভাবে আসে, যার জন্য মাঝে মাঝে আমরা দেখছি যে বিপুল পরিমাণে টাকা ধরা পড়ছে। এবং ধরা যাক 5% ধরা পড়ছে, 95% পাচার হয়ে যাচ্ছে, এবং এই টাকাটা তো ইনজেক্ট হচ্ছে আমাদের ইকোনমিতে, আমাদের অর্থব্যবস্থা তো এর ফলে ভেঙে পড়ছে। আর
এটা আমি আবার বলছি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। কিভাবে ভারতের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা যায়, কি করে ভারতের রাজনৈতিক অস্থিরতা আনা যায়। আর এই যে টাকাগুলো, এই টাকাগুলো আপনারা দেখতে পারেন বা খবরে প্রকাশ হয় যে যারা টেরোরিস্ট গ্রুপ রয়েছে সেই টেরোরিস্ট গ্রুপের কাছে পৌঁছে যাচ্ছে, সন্ত্রাসবাদীদের কাছে পৌঁছে যাচ্ছে, যারা অপরাধ করছে তাদের কাছে পৌঁছে যাচ্ছে। অতএব এটা একটা পরিকল্পিত নেটওয়ার্ক এবং এটা কিন্তু দেশের হিতের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে প্রত্যেক নাগরিককে সচেতন হওয়ার জন্য আহ্বান জানানোটা খুব দরকার, এটা অত্যন্ত জরুরি। একদমই। আমি আবার একটু নন্দনবাবুর কাছে যাব। নন্দনবাবু, আজকে যখন আমরা বাংলাদেশ চায়না নিয়ে আলোচনা করছি, দাদা যখন বলছিলেন যে চায়নারও কোথাও কি একটা মদত রয়েছে, বর্তমানে যদি দেখি এই যে তিস্তা যে চুক্তি জল বন্টন, সেখানে দুই দেশের আবারও মিলিত হয়ে যাওয়া, হাত মেলানো, ভারতের উপর কি তাহলে আবার একটা প্রভাব? কারণ ত্রিপুরা এমন একটা জায়গা, তার প্রায় সাড়ে তিন দিকেই বাংলাদেশ ঘেরা, মানে বাংলাদেশের কোলের মধ্যে ত্রিপুরা রয়েছে। কতটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে ত্রিপুরা? কারণ মানুষ পাচার যদি দেখি তাহলে ত্রিপুরা মনে হয় প্রত্যেকটা দিন চলছে। নন্দনবাবু, দেখুন, যে কোনো একটা দেশের যে বিদেশ পলিসি হয়, ফরেন পলিসিটা হয় অন্য পাশের দেশটাকে কিভাবে অস্থির করে রাখা যায়, এরকম কিন্তু একটা চেষ্টা প্রত্যেকটা দেশেরই থাকে। তার মধ্যে ভারতবর্ষের বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল, চারদিক দিয়ে বাংলাদেশ এবং চায়না, মায়ানমার, এসব হোস্টাইল কান্ট্রিগুলো আছে। এখন এই বাংলাদেশে যারা আছে এখন বর্তমানে, এরা কিন্তু প্রকাশ্যে বলছে যে এরা কোনো মতেই ভারতের সঙ্গে হাত মেলাবে না, অর্থাৎ একটা ভারত বিরোধী একটা মনোভাব বাংলাদেশের ভিতরে কিন্তু একটা প্রত্যক্ষ ভাবে বা পরোক্ষ ভাবে দেখা যাচ্ছে এদের অ্যাক্টিভিটিতে। তো সেখানে এই যে আমাদের কি পরিমাণ সতর্ক থাকতে হবে, অর্থাৎ একটা কান্ট্রি যখন, পাশের কান্ট্রিটা যখন হোস্টাইল হয়ে গেছে, সেই হোস্টাইল কান্ট্রি থেকে কি কি ধরনের ক্ষতি আমাদের হতে পারে, সেই ক্ষতির মধ্যে এই যে ব্যাপারগুলো আপনারা এতক্ষণ ধরে ডিসকাস করলেন, যে এই যে জাল টাকা ছড়িয়ে দিয়ে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া, ড্রাগ ছড়িয়ে দিয়ে ভারতবর্ষের যুব সমাজকে ধ্বংস করে ফেলা, এবং একই সঙ্গে বিভিন্ন ধরনের প্রচার চালিয়ে মানে আমাদের যে হিউম্যান রিসোর্স বা আমাদের যে ফিনান্সিয়াল রিসোর্স সবগুলোকে ধ্বংস করে দিয়ে নর্থ ইস্টের রাজনৈতিক পরিস্থিতি একটা উত্তাল করে দেওয়া, সেটা কিন্তু হয়তো চায়না এবং একই সঙ্গে চায়নার সঙ্গে এখন জোড় হয়েছে বাংলাদেশের ডিপ স্টেট। তারা হয়তো একটা এদের একটা সুনির্দিষ্ট একটা ক্যালকুলেটেড মুভ আছে, সেই মুভের একটা অংশ হলো এভাবে জিনিসগুলো ছড়িয়ে দেওয়া। তার পেছনে কিন্তু একটা বড় ধরনের শক্তি কাজ করছে, যারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই কাজগুলো করে যাচ্ছে এবং তাদের বিভিন্ন যে অপারেটর বা ওদের যে স্লিপার সেলগুলো আছে, সেই স্লিপার সেলগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। আমি যেটা বলছি, অনেকদিন আগে বলেছি যে লোকাল যে ক্লাবগুলো আছে এবং একই সঙ্গে যে পঞ্চায়েত বডিগুলো আছে, তাদের কিন্তু উচিত ইমিডিয়েটলি প্রত্যেকটা নাগরিককে সতর্ক করা, সচেতন করা এবং একই সঙ্গে এই ব্যাপারে যে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদের সঙ্গে সমন্বয় করা। আজকে আপনি যদি বাংলাদেশে যান, আপনার আধা ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু আইডেন্টিফাই করে ফেলবে বাংলাদেশের লোকজন। কিন্তু আমাদের ভারতবর্ষে দিনের পর দিন এসে বিভিন্ন ধর্মের লোকজন এখানে ঘুষপেটিয়া, এরা এখানে বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে, কিন্তু সাধারণ লোকদের কোনো তাতে হেলদোল নেই। অর্থাৎ এখানকার আমাদের লোকজনের একটা যে এর জন্য পুলিশ আছে, এর মধ্যে বিএসএফ আছে, আমরা কি করব, মানে একটা স্বার্থপরের মতো একটা এখানকার লোকজনের মনোভাব। তারপরে কিন্তু এরকম রমরমা না হলে যদি কোনো দেশের ভিতরে এরকম ধরনের অবৈধ কাজকর্ম চলে, সেটা লোকাল লোকের কিন্তু নজর এড়িয়ে হয় না। লোকাল লোক জানে, কিন্তু সঙ্গে সঙ্গে সেটা ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে শেয়ার করা, এইরকম ধরনের মনোবৃত্তি কিন্তু অনেক ভারতীয় লোকদেরই নেই। এর পেছনে কারণ আছে, হয়তো বা এরাও কিছু পায় বা হয়তো এদের টাকার একটা অংশ এরা পায়। তো কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে আমাদের বাংলাদেশের সঙ্গে এবং পাশে যে আছে চায়না, তার থেকে কিন্তু আমাদের ভালো কিছু পাওয়ার আশা নেই। এবং ইমিডিয়েটলি সেন্ট্রাল এজেন্সি, স্টেট এজেন্সি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সবগুলোকে, বিশেষ করে ডিআরআই, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, এদের কিন্তু কাজ এরকম ধরনের স্মাগলিং রোধ করা এবং ইন্টেলিজেন্স কালেক্ট করা। সবগুলো ইন্টেলিজেন্স এজেন্সিকে একটা কোঅর্ডিনেট করে
একটা কিন্তু যদি স্মার্ট বর্ডারিং না করে, এটা স্মার্ট বর্ডার সিস্টেম, কদিন আগে বড় বড় করে কথা বলে স্মার্ট বর্ডার, তো স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট যেখানে করা হয় সেখানে শুধু একটা এজেন্সি হলে হবে না, এখানে করাপশন এসে যাবে, সেখানে মাল্টিপল লেয়ার করাপশন করতে হবে। ইন্টারনালি যেসব অঞ্চল, বিশেষ করে আসামের যেসব মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট গুলো আছে, যেমন ধুবড়ি, লখিমপুর, এইসব অঞ্চলে কিন্তু একটা ক্রাইমের আড্ডাখানা, যেখান থেকে এই ক্রাইম গুলো হচ্ছে, অপারেটর গুলো দেখতেও আসছে এইসব অঞ্চল থেকে। এবং লোয়ার আসামের বিভিন্ন এলাকাতে বিরাট সংখ্যক ক্রিমিনাল আছে যারা এইসব কাজগুলো করে যাচ্ছে। ইন্টেলিজেন্স এজেন্সি গুলো, পুলিশের উচিত খুব ডিপ ইনভেস্টিগেশন করে এগুলোকে বের করা, যে কারা কারা এসব কাজগুলো করছে, এদের রুট কোথায়, কারা এদের হেল্প করছে এবং এদের সঙ্গে ফরেন কি কানেকশন আছে। এইসব যদি খুবই প্রায়োরিটি বেসিসে এগুলো করা না হয়, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু নর্থ ইস্টে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হবে। কারণ এখানে থ্রেট আসবে আগামী দিনে এই সমস্ত পাচারকে কেন্দ্র করে। আমি যাব আবারও দীপুবাবুর কাছে। দীপুবাবু, এই যে আজকে গ্রাসরুট পর্যন্ত পুলিশকে যেতে হবে এবং সেখান থেকে কাজ করতে হবে, প্রযুক্তিকে ব্যবহার করতে হবে এবং সর্বোপরি মানুষকেও সচেতন হতে হবে। হ্যাঁ, ওইটা হবে। আমি ভাবি যে এইটা আমাদের দেশের বিরুদ্ধে একটা পরিকল্পিত ষড়যন্ত্র। কারণ আপনি দেখুন, যদি ভারতে দেখুন ড্রাগসের প্রবলেমটা কোথায় আছে, ড্রাগসের প্রবলেমটা উত্তর পূর্বাঞ্চল আর বিশেষ করে পাঞ্জাবে আছে। পাঞ্জাবে ড্রাগসের প্রবলেমটা করছে পাকিস্তান, আর উত্তর পূর্বাঞ্চলে এই যে প্রবলেমটা হচ্ছে, আমার লাগে কি এইটার কিন্তু চায়না আমাদের বিরুদ্ধে কাজ করছে। আর চায়না এখন আপনি দেখবে গত 1 বছর থেকে চায়না আর বাংলাদেশ একসঙ্গে হচ্ছে, আর চায়না বাংলাদেশকে ব্যবহার করছে। সঙ্গে সঙ্গে এইটাও যে চায়না এখন মিয়ানমারের আধা মিয়ানমারকে কন্ট্রোল করে, কারণ মিয়ানমারে যা আর্মড গ্রুপগুলো আছে ওইটা চায়না কন্ট্রোল করে, আর ওরা এই গ্রুপগুলোকে ব্যবহার করছে ড্রাগসের জন্য, আর ড্রাগস পাঠাচ্ছে আমাদের ভারতের ভিতরে। আর এইটা হচ্ছে কি আমাদের যে যুব প্রজন্ম ওদেরকে কিন্তু ধ্বংস করছে। আর এর জন্য আমি ভাবি যে এখন গ্রাসরুট লেভেল থেকে একটা সিস্টেম একটা করে দিতে হবে, তাকি এই ড্রাগসের আর বিশেষ করে এই যে ফরেন কারেন্সিগুলো আসছে, ওই ফেক ইন্ডিয়ান নোটসগুলো, এইগুলো কিন্তু আমরা একটু প্রযুক্তি ব্যবহার করে এগুলো ধরতে হবে। সঙ্গে সঙ্গে এইটাও করতে হবে কি আমরা ইন্টারন্যাশনাল, কারণ এইগুলো আমরা যা দেখলাম এইগুলো গ্যাংসগুলো ইন্টারন্যাশনাল লিঙ্কেজ আছে। ওই জন্য আমি এটা ভাবি যে বিভিন্ন দেশের সঙ্গে আমরা এগ্রিমেন্ট করে এই মানি ট্রেডের কথা আমি বলেছিলাম, মানি ট্রেড আর ইনভেস্টিগেশন। কারণ এইটাও হতে পারে যে থাইল্যান্ড থেকে ড্রাগস আসছে, থাইল্যান্ড থেকে মিয়ানমার, মিয়ানমার থেকে উত্তর পূর্বাঞ্চল, তো থাইল্যান্ডের সঙ্গেও এগ্রিমেন্ট থাকতে হবে। কারণ আমরা দেখছি যে মেইন এগুলো যা কন্ট্রোল করছে, ওরা বসে আছে দুবাইতে, কেউ বসে আছে থাইল্যান্ডে, কেউ বসে আছে মালয়েশিয়াতে। তো যখন পর্যন্ত এক্সট্রাডিশন ট্রিটি সবার সঙ্গে হবে না, তখন পর্যন্ত কিন্তু আমরা এই মেইন কন্ট্রোলিং এজেন্টস বা কন্ট্রোলিং অথরিটিসকে আমরা ধরতে পারবো না। আর ওই জন্য আমি এইটা ভাবি যে ভারত সরকার এইগুলো দেশের সঙ্গে একটা এক্সট্রাডিশন ট্রিটি একটা করতে হবে, আর বিশেষ করে ড্রাগসের বিরুদ্ধে একটা অভিযান করতে হবে। আর এই অভিযানে কেবল পুলিশ নয়, কিন্তু এর সেন্ট্রাল অর্গানাইজেশন বিএসএফ আর সবাইকে সঙ্গে নিয়ে একটা সেন্ট্রাল, আমি যা বললাম, একটা সেন্ট্রাল টাস্ক ফোর্স একটা ক্রিয়েট করতে হবে। আমার একটা প্রশ্ন সবার কাছেই রয়েছে, যে এই যে মানুষকে সচেতন হওয়ার কথা যখন আমরা বলছি, একজন সাধারণ মানুষ হিসেবে আমিও কিন্তু নাগরিক, এবং এই যে যারা পাচার করছে তারা হয়তো কেউ ভিখারির বেশে, যে সোনা পাচারটা এত বড় হলো যে র্যাকেটটা, সেই ব্যক্তি কিন্তু ভিখারির বেশে বসেছিল, তাকে দেখলে 2-5 পয়সা মানুষ দিচ্ছিল, কিন্তু কে বুঝবে যে তার ঝোলার ভেতরে এত এত সোনার বার রয়েছে? এটা কিভাবে বোঝা সম্ভব রয়েছে? না, আমি ভাবি কারণ এইগুলো যখন আমি এই স্পেসিফিক কেসটা নিচ্ছি ভিখারির ওইটা, আমি ভাবি যে পুলিশের যা ইন্টেলিজেন্স এজেন্সিসগুলো থাকে, আর বিশেষ করে সিভিল ইন্টেলিজেন্সের, কারণ সিভিল পোশাকে অনেক ইন্টেলিজেন্স এজেন্টস থাকে, তো এইগুলো কিন্তু খবর পুলিশ নেওয়া উচিত। কারণ
কার এরিয়াতে কে আসছে ওইটা কিন্তু পুলিশ খবর রাখার দরকার একটা। আর ওই জন্য আমি ভাবি যে পুলিশ আর বিশেষ করে বিএসএফ এর ওদের স্ট্রেংথ বাড়ানো উচিত, আর ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আর একটু ভালো করে করতে হবে। কারণ আপনি দেখবে যে এই ভিখারি যে ছিল, ভিখারি বেশে ছিল, ওনার থেকে 3টে মোবাইল পেয়েছে। 3টে মোবাইল, অর্থাৎ ইলেকট্রনিক, যদি আপনি দেখেন ইলেকট্রনিক ট্রেলিং যা বলে বা ইলেকট্রনিক ক্যাপচার, ওইটা হলে কিন্তু ওইটা ধরা পড়তো। ওই জন্য আমি যা বললাম যে আমাদের ইলেকট্রনিক ক্যাপচার এটা করতেই হবে, মোবাইল ট্র্যাকিং করতে হবে, তখন আমরা গুড়িতে যেয়ে পারবো। শান্তনুবাবু, এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা তো আমাদের সাথে মিশে যাচ্ছে প্রতিদিন দৈনন্দিন জীবনে। মহিলা যারা রয়েছে পাচার করছে, তারাও তো মিশে যাচ্ছে। চেনার উপায় কি রয়েছে এনাদেরকে? চেনার উপায় তেমন ভাবে নেই, কারণ বাইরে থেকে দেখতে গেলে পরে খুব সাধারণ মানুষ, বা সেই ভিখারিকে যদি আমিও হয়তো দেখতাম, আমিও হয়তো কিছু দান দক্ষিণা করতাম। এখানে আমাদের সাধারণ মানুষের পক্ষে আইডেন্টিফাই করাটা অসম্ভব। কিন্তু প্রত্যেকটা থানাতে এক একটা নির্দিষ্ট এরিয়া থাকে, এবং সেই এরিয়ার সমস্ত খবরাখবর রাখা থানার কর্তব্য। সেখানে যদি ইন্টেলিজেন্স এজেন্সিগুলো খুব তৎপর হয়, তাহলে নিশ্চয়ই খবরগুলো পৌঁছে যাবে। বা যেই ভিখারি গিয়ে বসেছে তার পাশে যদি আমাদের ইন্টেলিজেন্স এজেন্ট যদি ভিখারির মতন গিয়েই যদি বসে কিছু কথা টথা বলে, তাহলে পরে ব্যাপারটা কিছুটা ধরে ফেলতে পারবে। এরকম তো নানা ট্রিক্স রয়েছে, এবং সেই ট্রিক্সগুলো তো ব্যবহার করাটা খুব দরকার। কারণ প্রত্যেকটা থানার অধীনে এক একটা এরিয়া রয়েছে, এবং প্রত্যেকটা থানায় যদি খুব তৎপরভাবে নিজেদের কাজগুলো করে, তাহলে তো অনেক ইনফরমেশন কালেক্ট হয়ে যাবে। আর ইনফরমেশনগুলো ক্রস চেক করাটা খুব দরকার। ক্রস চেক করলে পরে তো নিশ্চয়ই একটা আইডিয়া চলে আসবে, এবং সেই ইনপুট ধরে এগিয়ে গেলে পরে নিশ্চয়ই এ ধরনের যে জালিয়াতিগুলো চলছে সেগুলোকে আমরা রোধ করতে পারবো। এখানে আমি একটা জিনিস বলতে চাই, যে আমরা যে এই ভিখারির রূপে বা বেশে ছিল, ও একটা গান্ধী বস্তি এরিয়াতে একটা ভাড়া ঘর নিয়েছিল। আমাদের এখানে একটা সিস্টেম আছে যে টেনেন্ট ভেরিফিকেশন, যার ঘরে ওরা ভাড়া নিয়েছিল ওই টেনেন্ট ভেরিফিকেশন যদি পুলিশ দ্বারা করতো, হয়তো এইটা আগেই পাওয়া যেত। তো ওই জন্য আমি বললাম কি পুলিশ থানাগুলো এই টেনেন্ট ভেরিফিকেশন একটু সিরিয়াসলি করতে হবে। আর আমরা নাগরিক যখন আমরা ভাড়া দিই, তখন আমরা টেনেন্ট ভেরিফিকেশনটা করা অতি দরকারি আর অতি উচিত। নন্দনবাবুর কাছে, এবং নন্দনবাবু, এই যে শিকড়টা যেখানে রয়েছে সেখানে মূলত আঘাত হানতে হবে, তবেই গিয়ে কোথাও গিয়ে যদি বন্ধ হয় এই সমস্ত চক্র, সমস্ত পাচার। আজকে আমরা উত্তর পূর্ব নিয়ে কথা বলছি, কিন্তু আমরা যদি একটু পশ্চিমবঙ্গ যাই, বা বিহারে যাই, বা আমরা ঝাড়খণ্ডে যাই, বা দিল্লি, উত্তর ভারত তো রয়েছে, সব জায়গাতেই কিন্তু চলছে কোনো না কোনো ভাবে কোনো না কোনো র্যাকেট। যে পুলিশ ছিল, ব্রিটিশ পুলিশের কাজ ছিল শুধু পুলিশের ডিউটি করা, ইন্টেলিজেন্স কালেক্ট করা এবং বিভিন্নভাবে পুলিশ রিলেটেড ওয়ার্ক করা। আজকের স্বাধীন ভারতের যে পুলিশ আছে, এরা অনলি 20% ওরা পুলিশ ডিউটি করে, বাকি 80% করে এরা নন পুলিশ ডিউটি। এই ভিআইপি সিকিউরিটি, এই মিছিল মিটিং পাহারা দেওয়া, এই ধরনের কাজগুলো করে। ওদের যে মূল যে কাজ, যেটা হলো ল অ্যান্ড অর্ডার এবং এই যে ক্রিমিনাল ইন্টেলিজেন্স কালেক্ট করা, তার থেকে অনেক দূরে চলে গেছে এখনকার পুলিশ। তার ফলে ওদের যে জুরিডিকশনে কি কি ধরনের হচ্ছে, এই যে সাবজেক্ট গুলো আছে, যে এখানে ছদ্মবেশে সোর্স কাল্টিভেট করা, সোর্স কাল্টিভেট করে কোথায় কি হচ্ছে সেই খবরগুলো নেওয়া, সেগুলো ইউনিফর্ম পুলিশ বা এই যে পুলিশের চাকরিতে যারা সিভিল ড্রেস পরিয়ে দিলে হয় না, এরা আইডেন্টিফাইড হয়ে যায়। এখানে বাইরের লোককে সোর্স হিসাবে কাল্টিভেট করতে হয়, সেটা সিআইএ বা কেজিবি। এরা আজকের থেকে 100 বছর আগে এই কাজগুলো করে যাচ্ছে, যে কাভারেজ করা হয়, বিভিন্ন ধরনের টাকা খরচ করতে হয়, এবং এইভাবে পুরা স্টেটে কি হচ্ছে, কোথায় কেরা কারা আসছে, কোন পাড়ায় কে এসছে, এই খবরগুলো নিতে গেলে সেটা একটা মানে কোর পুলিশ ডিউটি। সেই কোর পুলিশ ডিউটি থেকে পুলিশ অনেক দিন আগেই চলে গেছে। থানাগুলো এখন আর এসব ব্যাপারে মাথা ঘামায় না, ওদের কাছে কেস গেলে শুধু কেসটাই তদন্ত করে, তারপরে ওর আশপাশে কি হচ্ছে সে সম্বন্ধে টোটালি ডার্কে থাকে পুলিশ স্টেশনগুলো। সেখান থেকে যদি এটাকে চেঞ্জ করতে হয়, তাহলে পুলিশকে তার পুলিশের ডিউটি করতে দিতে হবে, পুলিশকে তার এই যে নন পুলিশ ডিউটি যেগুলো আছে সেগুলো থেকে আলাদা করতে হবে, এবং একই সঙ্গে
এই যে চারদিকে যে ক্রাইম গুলো হচ্ছে, জনসাধারণকে সতর্ক করতে হবে, ক্লাবগুলোকে দায়িত্ব দিতে হবে, পঞ্চায়েতগুলোকে সেন্সিটাইজ করতে হবে, সারা দেশে যাতে একটা ট্রান্সপারেন্সি থাকে, কে কোথায় আসছে, কোথাকার লোক কোথায় যাচ্ছে, এইগুলো যাতে সাধারণ মানুষও খবর শেয়ার করে পুলিশ স্টেশনে বা ইন্টেলিজেন্সে দিতে, সেই ব্যবস্থাটা করতে হবে। এই যে পুলিশ সঠিকভাবে তার কাজ করছে না, বা অনেক সময় একাংশ পুলিশ, যদিও সব পুলিশকে আমরা বলবো না, একাংশ যে কাজ সঠিকভাবে পালন করছে না, এর পেছনে কি কোনোভাবে রাজনীতির কোনো হাত ঢুকে যাচ্ছে? আজকে যদিও আমাদের অরাজনৈতিক শো, কিন্তু তারপরে এটা পুরোটাই রাজনৈতিক হয়ে গেছে, কারণ পুলিশকে দেওয়া হয়েছে রাজ্য তালিকাভুক্ত করে, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার, পাবলিক অর্ডার এগুলো এখন রাজ্য তালিকাভুক্ত। এখন রাজ্য তালিকাভুক্ত হতে কি হয়েছে, পুলিশের উপর সরাসরি সাধারণ একটা ছোট নেতারও অনেক খবরদারি থাকে। এখন আজকে বিনা অনুমতিতে মিছিল মিটিং বেরোচ্ছে, সভা সমিতি হচ্ছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে, এগুলো নিয়ে পুলিশ সারাদিন ব্যস্ত থাকে। পুলিশের যে মূল কাজ, যেটা ক্রিমিনাল ইন্টেলিজেন্স কালেক্ট করা, অপরাধীকে ধরা, কোথায় কোন ক্রাইমের ডিজাইন হচ্ছে সেই ডিজাইনটাকে করে ক্রাইম গুলোকে প্রতিহত করা, সেগুলো তো পুলিশ এখন করতে পারছে না। কারণ পুলিশের যে স্টাফ আছে সেই স্টাফ তো এক্সস্ট হয়ে যাচ্ছে শুধু নন পুলিশ ডিউটি করতে করতে। ভিআইপি সিকিউরিটি, ওই সিকিউরিটি, সেই সিকিউরিটি, এখানে ওই পেট্রোল, ওই মিছিল মিটিং, ওই পলিটিক্যাল ইন্টেলিজেন্স কালেক্ট করা, পলিটিক্যাল ইন্টেলিজেন্স কে হারবে কে জিতবে এগুলো কালেক্ট করা, এটা নিয়ে পুলিশের সারাদিন কেটে যাচ্ছে কাজের কাজ। কিন্তু মেইন যেটা জনসাধারণের সার্ভিসে লাগবে, অর্থাৎ ক্রিমিনাল ইন্টেলিজেন্স কালেক্ট করা, অপরাধীদের ধরা, রেড করা, সার্চ করা এবং বিভিন্ন ধরনের শেয়ার করা, সেগুলো তো হচ্ছে না। তো ঠিক এখানে আরো একটা বিষয় নন্দনবাবু ঢুকে যাচ্ছে। আমরা যদি একটু বাংলার দিকে, পশ্চিমবঙ্গের দিকে তাকাই, বা অসমের আমরা যদি একটু সীমান্ত এলাকাতে তাকাই, এই যে অবৈধ যারা অনুপ্রবেশ ঘটছে, সেক্ষেত্রে বিএসএফ বা স্থানীয় পুলিশ তারা যে কোনো কিছুই জানে না, সেটা তো সম্ভব নয়। কারণ তাদেরকে দেখলে জিজ্ঞাসা করলে কি দেখা যাচ্ছে যে কেউ 4 বছর, কেউ 5 বছর, এমনকি কেউ 10 বছর ধরেও এসে বসে রয়েছে। কিভাবে সম্ভব যদি কোথাও কি একটা মদত না থাকে? এই যে যারা আসছে, সেটা সেই বামফ্রন্টের আমল থেকেই হয়ে আসছে। অর্থাৎ এই যে ভারতে যে এই যে সংসদীয় গণতন্ত্র, এটাই হলো মূল একটা আমাদের যে সবচেয়ে যেটা খারাপ, যেটা হলো এই সংসদীয় গণতন্ত্রে কি হচ্ছে, নাম্বার ভোটের সংখ্যা, কমিটেড ভোটার বাড়াতে হবে। কমিটেড ভোটার বাড়ালে এগুলো যে ঘুষপেটিয়া গুলো আসছে, এদের তাড়াতাড়ি রেশন কার্ড দিয়ে দাও, আধার কার্ড করে দাও, সব করে দাও, এরা আমার কমিটেড ভোটার। এবং এরাও জানে এরা বাংলাদেশ থেকে এসছে লাখ লাখ, এরা যারা এসে এদের কমিটেড ভোটার, এদের উপর পুলিশে যদি হাত দেয় তো ওই পুলিশ অফিসার রাতারাতি এখান থেকে বদলি হয়ে যাচ্ছে, ওর উপর বিভিন্ন ধরনের পানিশমেন্টের ব্যবস্থা হচ্ছে। সিনিয়র পুলিশ অফিসাররা এদের প্রোটেকশন দিতে পারছে না। তাহলে এই যে লক্ষ লক্ষ বাংলাদেশ থেকে অবৈধ লোক এসে সীমান্ত অঞ্চলে বসবাস করছে, এদের উপর স্টেট পুলিশের হাত দেওয়ার ক্ষমতা নেই। এই জন্য আমরা বারবার বলছিলাম যে পুলিশকে হয় কেন্দ্রীয় তালিকাভুক্ত করতে হবে, আর না হলে এটাকে কোনো জুডিশিয়াল কোনো অথরিটির কাছে হ্যান্ড ওভার করতে হবে, যাতে পুলিশ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। তাহলে কিন্তু এইভাবে রাজনৈতিক ক্ষমতাশালীদের কিরণক হয়ে পুলিশকে কাজ করতে হয়, পুলিশের ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন সবকিছু হয় এই রাজনৈতিক নেতাদের কাছে। তাদের চুনোপটি নেতার ধমকে কিন্তু থানার ওসি একদম কোন লোককে ধরতে পারে না, সেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আপনি বর্ডার এরিয়াগুলো দেখুন, বর্ডার এরিয়াতে একটা নির্দিষ্ট ধর্মের লোকের এত বেশি সংখ্যা কি করে হয়ে গেল, হঠাৎ করে কিভাবে এত ইনফ্লাক্স হলো? যদি জন্মভিত্তিতে তো হওয়ার কথা নয়। তো এদের কিভাবে জল পানি সবকিছু দিচ্ছে, কারা দিচ্ছে? এরা রাজনৈতিক দলগুলো দিচ্ছে তাদের ভোট ব্যাংক বাড়াতে। সেই ছবিটা আমরা বাংলাতে সাম্প্রতিক হারে দেখতে পেলাম। শান্তনুবাবু, এই যে কংগ্রেস আমল হোক, তৃণমূল আমল হোক, এই যে ব্যাপারগুলো ছিল, আজকে বিজেপি আসার পর আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গা থেকে এই উচ্ছেদ যদি না হতো তাহলে তো এই ক্রাইম চলতেই থাকতো। আর এটা দিনে দিনে বেড়ে যেত। এর ফলে আমাদের জনবিন্যাসটা নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরা বর্ডার ডিস্ট্রিক্টগুলো দেখছি, এগুলো সব ক্রাইমের হাব হয়ে উঠছে। এটা তো নিজস্ব অঞ্চলের জন্য যেমন খারাপ, দেশের জন্য খারাপ। আর এটা তো বন্ধ হওয়াটা খুবই দরকার ছিল। এখন আসামে যেটা হচ্ছে বা বেঙ্গলে যেটা শুরু হয়েছে, এটা খুবই ইতিবাচক একটা দিক দেখতে পাচ্ছি আমরা। আর এর সুফল কিন্তু সুদূর প্রসারী হবে। ঠিক, একেবারে আলোচনার আমরা শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। তীব্রবাবু, একেবারে শেষ। আমি ভাবি যে আমরা সজাগ হতে হবে। আর কারণ এইটা আমাদের দেশের প্রতি একটা ভাবুকি হয়েছে। আর বিশেষ করে আমরা যা দেখলাম কে আসাম আর বিশেষ করে গুয়াহাটি একটা
ট্রানজিট পয়েন্ট একটা হয়ে গেছে। আর ওই জন্য আমরা সতর্ক হতে হবে। আমাদের পুলিশের, বিশেষ করে পুলিশের যে ইন্টেলিজেন্স গ্যাদারিংটা ওইটা ভালো করতে হবে। আর এই যে একটা ড্রাগসের ট্রেইল একটা আছে বা লিঙ্ক একটা আছে, এই লিঙ্কটা কিন্তু আমরা ধরে নিয়ে আমরা ওইটা করতে হবে। যে নালে আমাদের যুব প্রজন্ম কিন্তু এখন আমি যা দেখলাম কি ড্রাগসের প্রতি একটু আকর্ষিত হচ্ছে, আমি বললাম, কারণ স্কুল কলেজ আর বিশেষ করে হোস্টেলে এগুলো আমরা প্রচলিত হয়েছে। আর ওই জন্য আমাদের পুলিশ আর বিশেষ করে বিএসএফ কে সতর্ক হতে হবে। একেবারে তাই। আমি তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এই আলোচনাতে থাকার জন্য। আলোচনা যেহেতু সময় শেষ, তাই এখানেই শেষ করতে হচ্ছে। তবে এই যে পাচার চক্র চলছে, পাচার চক্রের টার্গেট হচ্ছে উত্তর পূর্ব, এটা নিরাপত্তার ক্ষেত্রে কতটা বড় প্রভাব পড়বে, কতটা বড় থ্রেট হবে, সে নিয়ে তো প্রশ্ন থাকছেই। তবে আজকের এই আলোচনা থেকে যে বিষয়, যে দিক উঠে আসলো, মূলত সকলকে সচেতন হতে হবে, সতর্ক হয়ে একসাথে কাজ করতে হবে, সে কথাই আজকে এই আলোচনা থেকে মূলত উঠে আসলো। শেষ করব আজকের সাফ কথা এখানেই। পরবর্তীতে দেখুন সংবাদ।